এই শালবনীতে ফটো তোলেননি এরকম কিন্তু একজনও নেই। মেয়েদের জুয়েলারি থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন হ্যান্ডক্রাফটের ব্যাগ, তো অসংখ্য কালেকশন এখানে। এই জায়গাটা দেখতে গেলে আপনার একটা ভিজুয়ালাইজেশন থাকাটা খুব দরকার, আর তার সঙ্গে কিছুটা অ্যাবস্ট্রাক্ট মাইন্ডসেটেরও প্রয়োজন আছে। কিন্তু সরকার কিন্তু এদের উপাধি ছিল না। সরকারের যে এই যে উপাধিটা, এরা ইংরেজদের থেকে এই উপাধিটা পেয়েছিলেন। আজকে হচ্ছে শান্তিনিকেতনে আমার ডে 2। তবে ডে 2 ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, ডে 1 এর ভিডিওটাও কিন্তু এই চ্যানেলে অলরেডি দেয়া আছে। যদি সেটা না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা প্রথমে দেখে তারপরে এই ভিডিওটা দেখার অনুরোধ করব। উপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে। শান্তিনিকেতনের দ্বিতীয় দিনে আমাদের অভিযান শুরু হয়েছিল সোনাঝুরি এলাকার দিক থেকে। সোনাঝুরিয়ার হাটে যাওয়ার রাস্তাতেই হাটের ঠিক আগেই পড়বে শালবনী। চলে এসছি এখন শালবনির মধ্যে। প্রচুর শাল গাছ একের পর এক পেছনে, আর তার মধ্যে দাঁড়িয়েছি। এখন অফ সিজন বলে এই জায়গাটা ফাঁকা, সিজনে এলে কিন্তু এখানে দেখবেন প্রচুর লোকজন দাঁড়িয়েছে। আর বাঙালি যারা শান্তিনিকেতনে বেড়াতে এসছেন কিন্তু এই শালবনীতে ফটো তোলেননি এরকম কিন্তু একজনও নেই। আর খুব ইম্পর্টেন্ট যেটা জিনিস, সেটা আপনি যদি বাংলা সিনেমায় আপনি বেলাশেষে সিনেমাটি দেখে থাকেন বা পোস্ত সিনেমাটি দেখে থাকেন, তার শুটিং হয়েছিল এই শালবনীতেই। শালবনী থেকে বেরিয়ে আমরা চলে এলাম সোনাঝুরিয়ার হাটে। আমরা এখন চলে এসেছি সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাট ছাড়া এই জায়গাটা আরো দুটো নামে পরিচিত। ফার্স্ট, এটা সোনাঝুরির হাট কেন বলে, কারণ এই চারপাশে দেখুন প্রচুর সোনাঝুরির গাছ আছে, এবং সোনাঝুরির যে গাছ তার নিচে এই পুরো একটা জায়গা জুড়ে হাটটা বসছে। তার জন্য এর প্রথম নাম সোনাঝুরির হাট, যেটা লোকমুখে খুব পরিচিত। আর এছাড়া এই হাটটাকে খোয়াইয়ের হাটও বলে, কারণ এই জায়গাটা খোয়াই নামে পরিচিত ছিল আগে, তার জন্য একে অনেকে খোয়াইয়ের হাটও বলে। আর এর 3 নম্বর নামটা হচ্ছে শনিবারের হাট, কারণ এই হাটটা আগে শুধু শনিবার করেই বসতো, এবং সেখান থেকে এই হাটটা খুব পপুলার হয়, আর তার জন্য একে শনিবারের হাট বলে। তবে এখন এই হাটটা এতটাই পপুলার হয়ে গেছে যে সপ্তাহে প্রত্যেক দিনই এই হাটটা এখন বসছে। তাহলে চলুন একবার এই হাটটা ঘুরে দেখা যাক। এত রঙিন হাটে আমি এর আগে এসেছি বলে সত্যি মনে পড়ে না। রকমারি জিনিস ছড়িয়ে আছে এই হাট জুড়ে। এত রকমারি জিনিসের সম্ভার এখানে দেখা মেলে যে কলকাতা থেকে বহু মানুষ শুধুমাত্র এই সোনাঝুরির হাটের টানে সপ্তাহান্তে সুদূর কলকাতা থেকে পাড়ি দেয় এখানে। এই হাটের মধ্যে অনেক জিনিসপত্র আছে, মানে মেয়েদের জুয়েলারি থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন হ্যান্ডক্রাফটের ব্যাগ, তো অসংখ্য কালেকশন এখানে, এবং দামও খুব একটা বেশি না। তাই সোনাঝুরি হাটে এলে কিছু একটা কিনা যেতেই পারে। তবে অনেক খোঁজাখুঁজি করেও কোনো বাউল সঙ্গীত শিল্পীর দর্শন এখানে পেলাম না। শুনলাম তাদের আবির্ভাব ঘটে দুপুর 2টোর পরে। সোনাঝুরির এই হাট কিন্তু এখন সপ্তাহে প্রত্যেক দিনই বসে। সকালবেলা মোটামুটি 8টা-9টা থেকে শুরু হয়ে যায়, আর যতক্ষণ না সূর্যাস্ত হয় মানে 5টা-6টা অবধি এই হাট কিন্তু থাকে। তার কারণ এই হাটের এখন এতটাই পপুলারিটি হয়ে গেছে, এদের এখানকার মানে বিক্রি এতই ভালো হয়, তাই এরা এখন রেগুলার হাটটা করতে পারছে। আর একটা ব্যাপার কি, শনি রবিবার করে হাটে ভিড় অনেক বেশি,
অনেক মানুষজন বেশি চোখে পড়ে হাটে। দিনের বেলাটা একটু গরম, তো গরমকালে এলে তোমরা চেষ্টা করো একটু বিকেলের দিকে আসার। শীতকালে তো তুমি সারাদিনই মোটামুটি জমিয়ে এখানে শপিং করতে পারবে। সোনাঝুরিয়ার হাট থেকে বেরিয়ে সামনের দিকে মিনিট 5 গেলেই পড়বে এই প্রকৃতি ভবন। প্রকৃতি ভবন এটা খোলা হচ্ছে প্রত্যেকদিন সকাল 9টা থেকে বিকেল 5টা। আর ছাত্রছাত্রীদের গ্রুপের জন্য প্রবেশ মূল্যে 50% ছাড়। টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা, আর ফটো ভিডিওগ্রাফি করলে আলাদাভাবে 20 টাকা লাগবে। ঢুকেই সামনে পড়বে একটা বাগান, যেখানে সাজানো আছে বিভিন্ন আকার আকৃতির পাথর। এগুলোর প্রত্যেকটাই আলাদা আলাদা তাৎপর্য বহন করছে। প্রকৃতি থেকে বিভিন্ন স্ট্রাকচার, যার মধ্যে কোনো হাতের কাজ করা নেই, মানে কোনো ছেনি হাতুড়ির কোনো দাগ নেই, সেরকম কিছু স্ট্রাকচার প্রকৃতি থেকে কালেক্ট করা হয়েছে, কালেক্ট করে এখানে রাখা হয়েছে। আর এইটা হচ্ছে প্রকৃতি ভবনের বাগান চত্বরটা। আর এইটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মৈত্রী। প্রকৃতি ভবনের এই জায়গাটা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠেছে, মানে একদিনে গড়ে ওঠেনি। ফার্স্ট যেই জায়গাটা যখন পেয়েছিলেন তার নাম হচ্ছে সুব্রত বসুবাবু। তার মধ্যে ফার্স্ট এই জিনিসটা, এই স্ট্রাকচারটা তিনি পেয়েছিলেন, এবং এই মৈত্রী স্ট্রাকচারটা এখানে ফার্স্ট হয়। তারপর ধীরে ধীরে এখানে পুরো এই জায়গাটা গড়ে উঠেছে। আর আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা মিউজিয়ামও আছে। মিউজিয়ামের মধ্যে বিভিন্ন স্ট্রাকচার রাখা হয়েছে, তার মধ্যে কিছু ব্রোঞ্জের স্ট্রাকচার আছে, কিছু কাঠের গুড়ি স্ট্রাকচার আছে। এবার কাঠের গুড়ি স্ট্রাকচারগুলো যে ভিউ, সেটা কিন্তু পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট। সাপোজ ধরুন একটা ছাগল রেগে আছে, ছাগল রেগে থাকলে সেই জিনিসটা দেখতে কেমন লাগে, তার একটা ভিউ এর মধ্যে আছে। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মিউজিয়ামের মধ্যে। এভাবে রয়েছে একের পর এক কালেকশন। প্রতিটা জিনিস একটু ধৈর্য সহকারে দেখলেই নিচে লিখে রাখা নামগুলোর সাথে হুবহু মিল পাবেন। এর ঠিক ওপরে তলায় রয়েছে বিভিন্ন ব্রোঞ্জের কালেকশন। এই জায়গাটা দেখতে গেলে আপনার একটা ভিজুয়ালাইজেশন থাকাটা খুব দরকার, আর তার সঙ্গে কিছুটা অ্যাবস্ট্রাক্ট মাইন্ডসেটেরও প্রয়োজন আছে। এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে, আপনি এই জায়গাটা খুব দারুণ দারুণ এনজয় করবেন। আর এই জায়গাটা দেখার জন্য আপনি নিশ্চয়ই একটু সময় নিয়ে আসুন। প্রকৃতি ভবন থেকে বেরিয়ে সামনে কিছুটা গিয়েই পড়বে বিশাল আকারের এক বুদ্ধ মূর্তি। প্রকৃতি ভবন থেকে বেরিয়ে যখন আপনারা আমারকুটির যাবেন, তখন এই প্রকৃতি ভবন থেকে বেরিয়ে একটু এগিয়ে এসেই ডান দিকে যদি আপনি চলে আসেন, তাহলে দেখবেন এরকম একটা বুদ্ধ মূর্তি। আর এই মূর্তিটির উচ্চতা নাকি প্রায় 34 ফুট মতো। বুদ্ধ মূর্তি দেখে গুগল ম্যাপের নির্দেশ এখন আমার কুটিরের দিকে, আর আমরা চলেছি সেই পথ ধরেই। এখানে একটা আমারকুটি সোসাইটির ইকো পার্কও আছে। সময়ের খুব অভাব বলে আমরা এখান থেকে আর ঢুকছি না।
1927 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত সুসেন মুখোপাধ্যায় এই আমার কুটির প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত যুবক যুবতী ও এই এলাকার মানুষের কর্মসংস্থানের লক্ষ্যেই আমার কুটিরের জন্ম হয়েছিল। বর্তমানে কুটির শিল্প, হস্তশিল্প ও আরও ছোট ছোট শিল্পের প্রশিক্ষণ কেন্দ্র হলো এই আমার কুটির সোসাইটি। এখানে আছে একটা শোরুম, যেখান থেকে কেনাকাটা করার জন্যই ট্যুরিস্ট মূলত আসে এই আমার কুটিরে। এটা হচ্ছে আমার কুটির সোসাইটির টাইমিং। প্রত্যেক দিনই খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর শুধু বলা আছে যে এক্সেপ্ট 5th 6th জুন। চলুন যাওয়া যাক একটু শোরুমের মধ্যে। আমরা এখন উপরে উঠছি, দোতলায় যাচ্ছি, দেখা যাক দোতলায় কিছু জিনিসপত্র অ্যাভেলেবেল আছে। আমার কুটিরে লাঞ্চের জন্য একটা হেসেল ঘরও আছে। ইচ্ছে হলে দুপুরে লাঞ্চ করতে পারেন এখান থেকে। সোনাঝুরিয়ার হাটে বাউল গান শুনতে না পেলেও আমার কুটির আমাদের খালি হাতে ফেরালো না। এখানে বিভিন্ন হস্তশিল্পের এখানে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়। এছাড়া এখানে আমার কুটিরের মধ্যে বিভিন্ন ছোট ছোট হ্যান্ডক্রাফটের জিনিস থেকে শুরু করে মেয়েদের জামা কাপড়ের থেকে শুরু করে আর ঘর সাজানোর প্রচুর জিনিস আপনি আমার কুটিরে পাবেন। সব থেকে আরেকটা জিনিস খুব ভালো লাগলো, আমার কুটির আসার যে রাস্তাটা, মানে সোনাঝুরি থেকে শুরু করে আপনি যখন এই আমার কুটিরের রাস্তা দিয়ে আসবেন, শেষ যে আমার কুটির আসার রাস্তার 1-2 কিলোমিটার পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তাটাও পুরো লাল। ওই রাস্তাটা আমার খুব পছন্দ হয়েছে। আর আমার কুটির যে সোসাইটিটা আছে এটা খুব বড় একটা সোসাইটি, মানে শুধু এখানে হস্তশিল্পের কাজ ছাড়া এখানে খাবারের জায়গা আছে, থাকার জায়গা আছে, তো অনেকটা জায়গা জুড়ে পুরো এই আমার কুটির সোসাইটিটা অবস্থিত। আমার কুটির থেকে বেরিয়ে উল্টো দিকের রাস্তা ধরে আমরা চললাম সুরুল রাজবাড়ির উদ্দেশ্যে। আমার কুটির থেকে বেরিয়ে ওই 3-4 কিলোমিটার সোজা এলেই তারপরে আপনি পৌঁছে যাবেন এই সুরুল রাজবাড়িতে। এই জায়গাটা হচ্ছে সরকার রাজবাড়ি নামেও পরিচিত, কিন্তু সরকার কিন্তু এদের উপাধি ছিল না। সরকারের যে এই যে উপাধিটা, এরা ইংরেজদের থেকে এই উপাধিটা পেয়েছিলেন। দুর্গাপুজোর সময় যদি আপনি এখানে আসেন তাহলে তখন কিন্তু এই জায়গাটার পুরো একটা অন্য চিত্র পাবেন। আর এখানকার দুর্গাপুজো নাকি প্রায় 250 থেকে 300 বছরের পুরনো। আর যে এই সরকার রাজবাড়ি, এরকম দুটো বাড়ি আছে। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে বড় বাড়ি, সামনে একটু এগিয়ে গেলে একটা ছোট বাড়ি আছে। আর দুটো জায়গাতে দুর্গাপুজো হয়, এখানেও হয় আর ওই ছোট বাড়িতে হয়। আমরা এখন এরপর এখান থেকে যাব ওই ছোট রাজবাড়িটায়। ঠাকুর পরিবারের সাথে কিন্তু এই সরকার রাজ পরিবারের খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জানা যায় যে রবীন্দ্রনাথ এবং তার পুত্র রথীন্দ্রনাথ এই সরকার রাজবাড়িতে নাকি রাত্রি যাপনও করেছেন।
আর এই সরকার রাজবাড়ি বা সুরুল রাজবাড়িতে কিন্তু অনেক সিনেমা থেকে শুরু করে অনেক সিরিয়ালের শুটিংও হয়েছে। তার মধ্যে একটা খুব পরিচিত সিরিয়াল হচ্ছে রানী রাসমণি। সুরুল রাজবাড়ি বা সরকার রাজবাড়ির পেছনে বেরোলে এরকম দেখবেন ছোট ছোট 2-3টে মন্দির আছে। এই মন্দিরের দেখুন কাজগুলো, এগুলোকে বলে টেরাকোটার কাজ, মানে বেসিক্যালি পোড়া মাটির কাজ। এই সুরুল রাজবাড়ি থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি দুপুরের লাঞ্চ সারতে। রাহুলের সাজেশনে আমরা লাঞ্চ করতে গেছিলাম C4 বা ক্যান্টিন 4 বলে একটা রেস্টুরেন্টে। লাঞ্চটা কিন্তু বেশ ভালোই হলো। এই জায়গাটার নাম হচ্ছে ক্যান্টিন 4। আর এই জায়গাটা ওই জামবনি বাস স্ট্যান্ড থেকে যদি আপনি টুরিস্ট লজের দিকে যান তাহলে এই ডান হাতে পড়বে। আর অ্যাডিশনালি আমি গুগল ম্যাপ লোকেশনটাও ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, আপনি চাইলে এখানে আসতে পারেন এবং আপনার লাঞ্চটা সেরে নিতে পারেন। লাঞ্চ সেরে আমরা কলকাতা ফেরার জন্য চলে এসেছিলাম বোলপুর স্টেশনে। স্টেশনের বাইরে আছে একটা মিউজিয়াম, নাম হচ্ছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। হাতে সময় থাকলে দেখে নিতে পারেন এই মিউজিয়ামটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের এই শান্তিনিকেতন পর্ব দুটো কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।